দুর্নীতি দমন কমিশনে এফবিআইয়ের প্রতিনিধি দল বৈঠকে দুই পক্ষ পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা। যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান। সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ। জেলায় জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়। শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই, বললেন সমন্বয়করা। পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে ইতালি গমনোচ্ছুদের বিক্ষোভ। কোনো কারণ ছাড়াই আটকে রাখার অভিযোগ দূতাবাসের বিরুদ্ধে। ভুক্তভোগী 1 লাখের বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে নির্বিচারে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবে আসামিরা। এক্ষেত্রে প্রসিকিউশনে কোনো আপত্তি থাকবে না। সরকার এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। তিনি জানান, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না, এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না, সেইটার প্রতিকার করার প্রয়াস, এর বাইরে আর কিছু নেই এর মধ্যে। তাজুল ইসলাম আরও বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষ্য দিতেও আগ্রহী। হত্যার দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরুর আশা প্রসিকিউশনের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে দুদক। এই মুহূর্তে সেগুনবাগিচায় আছেন রিপোর্টার মেহেদি হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিগত সরকারের আমলে এই 17 বছরে আসলে যেই পরিমাণ অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের যে অভিযোগ তোলা হয়েছে, কেউ বলছেন 12 লক্ষ কোটি টাকা, কেউ বলছেন 18 লক্ষ কোটি টাকা এই অর্থ পাচার করা হয়েছে, এমন অভিযোগ আনা হয়েছে। এবং সেই অর্থ আত্মসাৎ, অর্থ পাচারের রোধে, অর্থাৎ ওই অর্থগুলো দেশে ফেরত আনতে কিন্তু এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এবং এর মাধ্যমেই আমরা আসলে দুদকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই কাজে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন সংস্থা তাদেরকে সহায়তা করছে। এবং এর পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই কিন্তু তাদেরকে সহায়তা করবে, এমন কিন্তু তথ্য আমরা জানতে পেরেছি। তার এই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ দুপুর 1টার কিছুক্ষণ পরই আমরা দেখেছি এফবিআইয়ের একটি প্রতিনিধি দল তারা কিন্তু এই দুদকে প্রবেশ করেছেন এবং তারা বৈঠক করছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। মানে এই বৈঠকে কিন্তু দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার যে মহাপরিচালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করবেন। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথমেই যদি একটু জানিয়ে রাখি যে এই অর্থগুলো আসলে কিভাবে পাচার করা হয়েছে, বিশেষ করে ব্যাংকিংয়ের মাধ্যমে নাকি হুন্ডি নাকি অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, মূলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশাগুলো কাটানোর জন্য এফবিআই আসলে কীভাবে দুদককে সহায়তা করবে, বিশেষ করে একটু জানিয়ে রাখি যেহেতু অর্থগুলো দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে, বলা হচ্ছে এই অর্থগুলো দেশে ফেরত আনতে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রয়োজন রয়েছে। সেই সংস্থা হিসেবে এফবিআইকে আসলে দুদককে কীভাবে সহায়তা করবে, বিশেষ করে কারিগরি দিকগুলো বিষয় বিবেচনা করে
কিভাবে এই সহায়তা করবে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে কিন্তু আজ এই বৈঠকে আলোচনা করার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে টাকা ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্ক ফোর্সেও কিন্তু আসলে এফবিআই কিভাবে সহায়তা করবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এই আলোচনার পরপরই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে আসলে তারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হবে। সেই বৈঠক শেষ হলে নিশ্চয়ই আলোচনার পরবর্তী যে আসলে কি নিয়ে তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং ফলপ্রসূ হয়েছে কিনা এবং সব মিলিয়ে আসলে কি বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা নিশ্চয়ই বৈঠক শেষে বের হলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল দুদক কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সেগুনবাগিচা থেকে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে প্রকাশ করা। ভারত এ অঞ্চলে প্রভুত্ব চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJD জাহিদ হোসেন ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। বাংলাদেশ সহ এই অঞ্চলে ভারত প্রভুত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান। মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে তাই দেশ জুড়ে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেন সংগঠনটির সমন্বয়করা। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনও আছে। নতুন কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসুক তা কেউ চায় না। তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এদিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সংগঠনটির নেতারা জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামত গ্রহণ করা হচ্ছে। বিশ্বের ইতিহাসে এইরকম আন্দোলন, ছাত্রদের নেতৃত্বে এইরকম স্বল্প সময়ে একটা ব্যাপক আন্দোলন আর কোথাও সংগঠিত হয়নি। যতজন শহীদ হয়েছে এবং যতজন আহত হয়ে হসপিটালে বেড়ে কাটাচ্ছে, যত বাবা মা তাদের সন্তান হয়েও এখনো শুধু পানি দিচ্ছে, তাদের প্রত্যেকের কাছে আমরা দায়বদ্ধ। কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা পতনের জন্য জীবন দেয় নাই, ফ্যাসিস্ট হাসিনা পতনের জন্য তারা আহত হয় নাই, তারা আহত হয়েছে, তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমাদের চিন্তা হবে যে রুট লেভেলে মানুষ যারা চিন্তা করছে সেই চিন্তাগুলোকে একীভূত করে সবগুলোকে একটি ফানেলের মধ্যে নিয়ে এসে সারা দেশের মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করার চিন্তা করা। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা অবরোধ করেছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সে খবর জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালিহি। শিক্ষার্থীরা বলছেন পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা, তারা যে কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কার, সেই সংস্কারের দাবি তাদের দীর্ঘদিনের, সেই সংস্কারের দাবি তারা দেশের
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিয়েছেন, ঘুরেছেন। সেই দাবি তাদের বাস্তবায়ন না হওয়ার কারণে তারা আজকে রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীরা আসলে সেটা বলছেন এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবির মধ্যে বেশ কিছু দাবি আসলে তাদের শিক্ষা সংস্কারমূলক এবং বেশ 2-1টি দাবি রয়েছে, সেটি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে নিয়োগ সংক্রান্ত। তাদের 6 দফা দাবি, প্রথম যে দাবি তারা বলছে যে 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে ইনস্ট্রাক্টর অথবা যারা তাদেরকে ল্যাবে বিভিন্ন গবেষণায় সহযোগিতা করেন, তাদের যে ফিল্ড ওয়ার্কে সহযোগিতা করেন, তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে। তারা বলছেন যেহেতু জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং তারা তাদেরকে সঠিকভাবে পড়া বুঝাতে পারেন না বা তাদেরকে আসলে সহযোগিতা করতে পারেন না। এই পদগুলোতে তারা চাচ্ছেন যে কারিগরি থেকে পাশ করা কোনো স্টুডেন্টকে সেখানে নিয়োগ দেওয়া হোক। এছাড়া যে 10ম গ্রেডের যেই নিয়োগ রয়েছে সেখানেও তারা কারিগরি স্টুডেন্টদেরকে সেখানে তারা নিয়োগ দেওয়ার কথা বলছেন। পাশাপাশি তারা বলছেন বিএসসি করার জন্য সরকারিভাবে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে ডুয়েট। তারা বলছেন অন্তত আরও 4 থেকে 5টি প্রতিষ্ঠানে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সেই ব্যবস্থা করে দিতে হবে, কেননা তারা সংখ্যায় অনেক। সারা বাংলাদেশে যত সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর কারিগরি শিক্ষা থেকে অনার্সের যে সমমান তা করে যারা বের হন, তাদের যে এমএসসি করার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে আসলে সুযোগ নেই। এই জন্য তারা একটি মাত্র বিশ্ববিদ্যালয়ের উপরে নির্ভর থাকতে হয়। তারা বলছেন সেটিতে আরও কয়েকটি বাড়াতে হবে। সকাল থেকে এই দাবিতে তারা রাস্তায় নেমেছেন। মূলত তাদের দাবি 6টি দাবি এবং তারা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, আপনি জানেন যেটি একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কের 7 রাস্তা যেটি সেটিকে আসলে তারা অবরোধ করেছে। সুতরাং মহাখালী থেকে শুরু করে মগবাজার অভিমুখী এই যে পুরো লাইনটি হচ্ছে যে রাস্তার যে লেন রয়েছে তার সবগুলো আসলে ব্লক হয়ে গেছে এবং এখানে অসংখ্য স্টুডেন্ট তারা হচ্ছে যে এসে রাস্তায় নেমে এসেছেন। রাস্তার 2 পাশে মহাখালী থেকে শুরু করে মগবাজার অভিমুখী যে রাস্তা সেখানে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যান চলাচল আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কারণে রাস্তার 2 ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক আসলে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের 6 দফা মানা না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন, তারা রাস্তা ছেড়ে যাবেন না। এই ছিল আমার কাছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ। নাজমুস সালিহ যুক্ত হয়েছিলেন তেজগাঁও থেকে। সৌদি আরবে আটক 8 বাংলাদেশির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দেশে থাকা স্বজনরা। গত 16 আগস্ট সৌদি পুলিশ তাদের আটক করে। তাদের দেশে না পাঠানোর আহ্বান পরিবারের। প্রায় 2 যুগ ধরে সৌদি প্রবাসী ব্যবসায়ী জয়নুল আবেদিনের মুক্তির দাবিতে শিশু সন্তানদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তার স্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত 16 আগস্ট সৌদি আরবের মাহাইল শহরে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় সেখান থেকে আটক করা হয় 8 প্রবাসী বাংলাদেশিকে। 24 দিন ধরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। মাহাইল শহরে ওখানে একটা আপনার দোয়া মাহফিলের আয়োজন করেন। ওখানে আয়োজনে ওনাদের মেম্বার্স ছিল অ্যারাউন্ড 500 আয়োজনটা এরকম ছিল, কিন্তু ওখানে আসলে দেখা গিয়েছে কি ওই 500-এর চাইতে মানুষজন একটু বেশি হয়ে যাওয়াতে একটু হালকা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ওখানে যখন লোকজন এগুলো ধরে নিয়ে যাচ্ছে তো আমরা শুনতে পাইছি এখানে আরো যারা স্টেটে ছিল ওই প্রোগ্রামে যারা ছিল এখানে ওই ওরা ছবি উঠাইছে, ছবি উঠানোর পরে শুনতে পাইছি মানে আমাদেরকেও আরো কিছু লোককে ওরা আটক করবে। আপনজনের মুক্তিতে ফিরে পেতে চান স্বস্তি। তাদের দেশে না পাঠিয়ে পুনরায় বহাল করা হোক কর্মস্থলে দাবি ভুক্তভোগী পরিবারের। আমরা এখন চাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরকে যেন ওই দেশে রেখে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিয়ে তাদের আবার আমাদের পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে, যাতে এই পরিবারের কাজ করার সুযোগ হয়, পরিবারের পক্ষে যাতে ওদের রুটি রুজির ব্যবস্থাটা ঠিক থাকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে স্বজনরা জানান নির্ধারিত উপস্থিতির থেকে বেশি সমাগম হওয়ায় সৌদি পুলিশ তাদের আটক করেছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দাবি মেনে না নেয়ায় সাফারি বিক্ষোভ, 90টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় সকালে আশুলিয়ার পোশাক কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে তারা অভিযোগ করেন নিয়ম মেনে টিফিনের ব্যবস্থা এবং বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও এখনও তা মানছেন না কারখানা মালিকরা। এজন্য আবারও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্তত 90টি কারখানায় একদিন বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও।
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে, যার কারণে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। বিস্তারিত জানাতে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, মিয়ানমারের অভ্যন্তরে রাখাইনে মিয়ানমারের যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। এই সংঘাতের জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। এরই মধ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের যে অতিরিক্ত কমিশনার রয়েছে জনাব শামসুদ্দোজা চৌধুরী তিনি জানিয়েছেন এরই মধ্যে 8,000-এর বেশি, প্রায় 10,000-এর মতো রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং তারা সীমান্ত দিয়ে গোপনে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে রাতের আঁধারে তারা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে এবং ক্যাম্পে বাংলাদেশের যে কক্সবাজার, উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের তাদের যে আত্মীয় স্বজন রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছে। এরই মধ্যে আশ্রয় যারা রোহিঙ্গারা নিয়েছেন সে ব্যাপারে তারা সেটি সঠিক বলে জানিয়েছেন এবং যদি এখন যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা যে নির্দেশনা দিবেন সে নির্দেশনার প্রেক্ষিতে তাদেরকে যদি তালিকাভুক্ত করা হয়, তালিকাভুক্ত করার পর যে নির্দেশনা দিবে সে নির্দেশনাগুলো পালন করবে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত যিনি কমিশনার রয়েছে শামসুদ্দোজা সেই নির্দেশনা পালন করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে আমরা সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে সীমান্তে রাতের আঁধারে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করছে, বিশেষ করে টেকনাফের যে নীলা রয়েছে, নীলা 9 নম্বর ওয়ার্ডের যে পার্শ্ববর্তী যে নাফ নদী রয়েছে, নাফ নদী সহ যে তুমরু সীমান্ত থেকে যে উখিয়ার যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলো যেহেতু সাগর, নদী এবং যে স্থলপথ রয়েছে সেখানে গোপনে দালাল চক্রের মাধ্যমে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। যেহেতু মিয়ানমারের সংঘাত চলছে সেই সংঘাতের জের ধরে একটি দালাল চক্র কাজ করছে। সে দালাল চক্র নানা উপায়ে ট্রলার যুগে রাতের আঁধারে বিভিন্ন পয়েন্ট যেখানে সহজে যে নিরাপত্তা দেওয়া যায় না বা অনুপ্রবেশ ঠেকানো কষ্টসাধ্য হয়ে যায় সেই সব জায়গা দিয়ে তাদেরকে ঢোকাচ্ছে বলে জানিয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, যেহেতু তারা প্রতিহতের বাইরেও দালাল চক্র তাদেরকে ঢোকানোর চেষ্টা করছে এবং দালাল চক্রে তারা একটা তালিকা তৈরি করছে, তাদেরকে গ্রেপ্তার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানা রয়েছে। তো এই ছিল আমার কাছে রোহিঙ্গা অনুপ্রবেশের সবশেষ তথ্য। সুযোগ ব্যবহার করে গত 4 বছরে প্রায় 6,095 কোটি টাকা আত্মসাৎ করেছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ মালিক সমিতির লোকজন। এমন অভিযোগ এনে দুদকে চিঠি দিয়েছে ঢাকা সিএনজি অটোরিকশা মালিক সমিতি। চিঠিতে বলা হয় সড়ক পরিবহন আইনের তোয়াক্কা না করে চাঁদাবাজির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেছে তারা। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ খোকন। শাহজাহান খান ছাড়াও বাকি অভিযুক্তরা হলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান। 10 সেপ্টেম্বর 2020 থেকে 30 জুলাই অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1421 দিনে শাহজাহান খান সাহেবের ফেডারেশন এবং তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন টাকাগুলো আদায় করে, কিন্তু অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন এর 5 ভাগের 1 ভাগ শাহজাহান খানের ফেডারেশনকে দেয়, মানে অর্থাৎ 6,094 কোটি সামথিং টাকা তারা আয় করছে। এটা সম্পূর্ণ শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনকে পদদলিত কইরা এই টাকা আদায় করছে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 111 বারেও দাখিল করেনি র্যাব। আগামী 15 অক্টোবর এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার দেয়া হয় ডিবিকে। তারা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে একের পর এক তারিখ বাড়ানো হলেও তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি।
বন্যার পানির তোড়ে ভেঙে যায় নোয়াখালীর মুসাপুরের রেগুলেটর। এ কারণে ছোট ফেনী নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। গত 20 আগস্ট যে শতাব্দীর ভয়াবহ বন্যা ফেনীতে হয়েছিল, যে মুহুরী নদীর বাঁধ ভেঙে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানির তোড়, তার তোড়ে কিন্তু ফেনী অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং সেই যে পানি 60 থেকে 8 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল পুরো জেলা এবং আশপাশের অঞ্চল জুড়ে। সেই পানি যখন একে একে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফেনীর যে মোহনা রয়েছে, নোয়াখালীর যে কোম্পানীগঞ্জ এবং ফেনীর সোনাগাজীর যে সাগরের মোহনায় মুসাপুর এলাকায় যে রেগুলেট ফ্রন্ট একটি ছিল, সেটি কিন্তু পুরোপুরি এই পানির তোড়ে ভেসে যায় সাগরের মোহনায়। যার কারণে কিন্তু সেই 26 তারিখে যখন এই মোহনাটির যে রেগুলেটরটি ছিল ভেঙে যাওয়ার পর এই ছোট ফেনী নদীর তীরবর্তীর শত শত পরিবার কিন্তু বিচ্ছিন্নভাবে প্লাবিত হচ্ছে এবং তাদের নদী ভাঙনে তাদের বাড়িঘর একের পর এক বিলীন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা রয়েছে এখন কোম্পানীগঞ্জ উপজেলার যে মুসাপুর এলাকার জনতা বাজার এলাকায়। সেখানে কিন্তু একটা বাজার ছিল, সেই বাজার সহ এখানকার আশপাশের শত শত বাড়িঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। আমরা জনতা বাজার এলাকার যে ওমর ফারুক নামে এক লোকের যে বিল্ডিং দেখছেন যে সেটা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং একদিকে নদীতে ভেঙে যাচ্ছে, আরেকদিকে তারা ভেঙে নেওয়ার চেষ্টা করছেন। সে যেটা জানিয়েছে গত কয়েকদিন আগেও তার অনেক জমি জমা ছিল। আপনি বলবেন আপনাদের এই যে ওমর সাহেব, আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখান থেকে পরিত্রাণের উপায় কি? এখন তো আর কিছু নাই, বুঝছেন। আমি আজ থেকে 15-20 দিন আগে আমি অন্তত 3-4 কোটি টাকার মালিক ছিলাম। এখন আমার কাছে আমি এখন ভিখারির মতন হয়ে গেছি। আমার সব কিছু বিলীন হয়ে গেছে। আর সরকারি কর্মকর্তারাও আশ্বাস দিছে, কেউ কোনো কাজকর্ম করে না, যদি নদীটা একটু চ্যানেল করে দেয় তাও এই লোকগুলা বাঁচতে পারে। আমি তো শেষ, আমার আর কিছু নাই। শুনতেন যে উনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে নিজেরা বলতে চাচ্ছেন যে ওনার সব কিছু নিঃস্ব হয়ে গিয়েছে এবং যেটা চাচ্ছেন যে যদি এখন পানি উন্নয়ন বোর্ড এই নদীটির যেখানে স্রোতকে পরিবর্তন করে যদি একটু ড্রেজিং করে দেয়, তাহলে আপাতত হলেও হয়তো এই এলাকার কয়েকশো মানুষ বা কয়েক হাজার পরিবার এখনও বিলীন হওয়া থেকে রক্ষা পাবে। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, এলাকাবাসী সে আশ্বাস চাচ্ছে না। তারা চাচ্ছেন দ্রুত এই চ্যানেলটি যাতে ড্রেজিং করে নদীর গতিপথটি পরিবর্তন যদি করে দেওয়া হয়, এখনও কয়েক হাজার পরিবার এভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। এই ছিল আমার কাছে এখানকার নদী ভাঙ্গার সবশেষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতি। গত জুলাই মাসের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমেছে 3.25%, যদিও এখনও তার প্রায় 11.5%-এর কাছাকাছি। ভোক্তারা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েকদিনে কিছু পণ্যের দাম কমলেও এখন বেশিরভাগের দামই নাগালের বাইরে। তবে চাঁদাবাজি কমার পাশাপাশি পণ্য পরিবহনে ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নভেম্বর নাগাদ মূল্যস্ফীতির হার ডিজিটে চলে আসবে বলে আশা অর্থনীতিবিদদের। চলতি বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.1%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাস শেষে তা কমে দাঁড়িয়েছে 11.36%। আর সার্বিক মূল্যস্ফীতি 1.17% কমে দাঁড়িয়েছে 10.49%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ পরিসংখ্যান বলছে খাদ্য মূল্যস্ফীতি কমলেও কিছুটা বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। এদিকে সাধারণ ভোক্তারা বলছেন জুলাইয়ের তুলনায় আগস্ট ও সেপ্টেম্বরে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে অনেক পণ্যের দাম এখনও নাগালের বাইরে। 20 টাকা 10 টাকা করে কমে গেছে অনেক কেজিতে। ডাল, পোলাও চাল, এরপর মুসুরির ডাল, চিনি। এর আগে তো বাড়তি ছিল, এটা কিছুদিনের মধ্যে এই দামটা সমতায় আসছে, বাট এখনও মাছের বাজার বাড়তি বলা চলে। ব্যবসায়ীরা বলছেন জুলাইয়ে পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের দাম ছিল বাড়তি, তবে এখন তা অনেকটাই স্বাভাবিক, যদিও এখনও অধিকাংশ পণ্যের দাম বাড়তির দিকেই। চাউলে 1 টাকা 1.5 টাকা করে বাড়তি হচ্ছে, এখন কি কারণ সেটা আমরা বুঝতে পারতেছি না। কিছুটা কমছে, চিনির দাম কমছে, আটার দাম কমছে, এলাচির দাম কমছে, জিরার দাম কমছে, কিন্তু সরবরাহ ভালো আছে। এখন সরকার পতন হয়েছে, এরপরে অগস্ট মাসে মনে করেন আপনার মুরগির দামটা একটু কমছে। অর্থনীতিবিদরা বলছেন বন্যা ও পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় আগস্টে প্রত্যাশা অনুসারে মূল্যস্ফীতি কমেনি, তবে চাঁদাবাজি কমায় ও পণ্য পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নভেম্বর নাগাদ মূল্যস্ফীতির হার সিঙ্গেল ডিজিটে নেমে আসার আশা তাদের। মূল্যস্ফীতি আরো অনেকটাই কমে যেতে পারতো, তার কারণ চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এবং পুরো যে পরিবহন ব্যবস্থা সেটা অনেকটা স্মুথ হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি কিন্তু প্রত্যাশা অনুযায়ী কমেনি। হোপফুলি এটা হয়তো নভেম্বর আসতেই আমরা দেখতে পাবো যে আসলে আবার সিঙ্গেল ডিজিটে চলে এসছে।
এদিকে বাজারে নিত্যপণ্য কিনতে আগস্টে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.95% ও খাদ্য মূল্যস্ফীতি ছিল 11.44%, যা শহরে ছিল যথাক্রমে 10.01% ও 11.24%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা ৩৯৯টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা ২১ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রিতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য ৩৯৯টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং ৫ কোটি ১৭ লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার ১৮ সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লার ৭ আসনের সাবেক সংসদ আলী আশরাফের। ল্যান্ড ক্রুজারটা ২২ সালে একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত ৮০টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে, কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম ১ থেকে ২ কোটি টাকা হলেও আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে ৮১০% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরে কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। ভারত সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো টাইগারদের দলগত অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছুটি কাটিয়ে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জেতা মেহেদী হাসানও। ষষ্ঠ দিনের মতো চলমান ক্যাম্পে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সিরিজের জন্য গেল ৪ আগস্ট থেকে শুরু হয় টাইগারদের অনুশীলন। যদিও প্রথম ৪ দিন অনুশীলন করেছেন কেবল সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। সোমবার সকাল ৯:৩০টায় শুরু হওয়া অনুশীলন চলে দুপুর ১টা পর্যন্ত। তবে পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন খান ছাড়া যেখানে ছিলেন না কোনো বিদেশি কোচিং স্টাফ, দেশি কোচ সোহেল ইসলাম, তারেক আজিজ খান আর মিজানুর রহমান বাবুলের অধীনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। এদিন ভারত সফরের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন শান্তর দল। ১২ তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ চন্ডিকা হাতুর সিংহের। তার আগ পর্যন্ত অনুশীলন চলবে দেশি কোচদের অধীনে। 2টো টেস্ট আর 3টি টি-20 খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে, বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দুর্নীতি দমন কমিশনে এফবিআই এর প্রতিনিধি দল, দুই পক্ষের বৈঠক, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা। এবং 6 দফা দাবিতে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিভিন্ন সড়কে যানজট, পাসপোর্ট ফেরাতে দাবিতে গুলশানে ইতালি গমেরচ্ছুদের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।